বাংলাদেশ শব্দটা 1971-এ সর্বত্র, আমি তখন 12-13 বছরের যুবক, কিশোর বলতে পারেন, আমার কিন্তু তখন আক্কেল বুদ্ধি হয়েছে, পৃথিবীতে আমি সব ফলো করেছি। আমাদের পতাকার মধ্যে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের ম্যাপটা ছিল সূর্যের মাঝখানে। এটা স্বাধীনতার পর তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে ভালোই করেছি আমরা। কিন্তু এটা তখন ম্যাপ দিতে হয়েছিল কেন? অনেকে কুপ্রচার করছে পাকিস্তানিরা, আপনি ভারতের সাথে এক হয়ে যাচ্ছেন, সেই জন্য এটা করা হয়েছিল। কিন্তু যখন আমরা ভারতের সাথে এক না হয়ে স্বাধীনতা বজায় রেখেছি, তখন এটা তুলে দিলে অসুবিধা নেই। গেল, বাংলা এবং দেশ দুটো শব্দ ছিল, আমরা বলি অনিরেট শব্দ ছিল। বাংলাদেশ স্বাধীনতার পর আমরা বাংলাদেশকে এক শব্দ করেছি, তাহলে বাংলাদেশকে এক শব্দ করাটা ভালো, কিন্তু গণপ্রজাতন্ত্রকে আলাদা করা দরকার ছিল। এই হচ্ছে কথা। এখন প্রজাতন্ত্র নিয়ে বলি, আমাদের অনেক বন্ধু বলছেন আমরা কার প্রজা, এখানে তো রাজা নেই। আমি যে এইটা তারা এর দ্বারা প্রমাণ করছেন যে তারা মূলাও চেনেন না, গাজরও চেনেন না। মানে প্রজাতন্ত্র বলতে তারা মনে হয় আমরা তো নাগরিক। আরে আমরা সবাই নাগরিকতা, গ্রামের লোক তো পল্লীর লোক, সে নাগরিক হবে কেন? কিন্তু নাগরিক কথাটা সমস্ত সিটিজেনের অনুবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ গ্রামে হোক, বাড়ি আপনার পাহাড়ে হোক, আপনার ঢাকা শহরে হোক, এমনকি আপনি নিউ ইয়র্ক শহরে থাকেন, আপনি নাগরিক, যদি মার্কিন নাগরিকত্বের মধ্যে গ্রহণ করে না থাকেন আর কি। তো কথা হচ্ছে এই আমরা নাগরিক বলতে যেমন একটা ব্যবহার করি রূপক আকারে, প্রজা কথাটাও রূপক আকারে, কিন্তু আমাদের বন্ধুরা যারা রূপক বুঝেন না, এরা আবার বামপন্থী, এটা নিয়ে তারা আবার প্রবন্ধ লেখেন। এটা আমি বহুদিন আগে প্রতিবাদ করেছি। প্রজা শব্দের অর্থ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে জমিদারের প্রজা নয়, এটা হচ্ছে আইনের প্রজা। যে আইন ছাড়া জনগণ গঠিত হয় না। এটা জঙ্গলের জনগণ, জনগণ নয়। যে জনগণ আইনের দ্বারা সংঘবদ্ধ, আইনের দ্বারা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ, আইন মানে এটাই হচ্ছে মৌলিক আইনটা হচ্ছে সংবিধান। তাহলে সংবিধানের আগে আমরা জনগণ হই না, যদি বা কথাটা মনে হচ্ছে ডিম আগে না মুরগি আগের মতো। জনগণই সংবিধান রচনা করে, এবং সংবিধান রচিত হলে জনগণ প্রকৃততে জনগণ হয়, তখন তাকে প্রজা বলে। অর্থাৎ যখন আমরা একত্রিত হই, আমরা যখন সংবিধান রচনা করি, তখন আমরা নাগরিক। কিন্তু সংবিধান রচনা করার পরে আমরা আইনের হাতে নিজেকে সমর্থ করি, আমরা ব্যক্তি হিসেবে, তখন আমরা প্রজা, ব্যক্তি হিসেবে প্রজা, কিন্তু সামগ্রিকভাবে আমরা নাগরিক। এই যে শব্দ দুটোর যে পার্থক্য, এইটার জন্য সংবিধান বদলাইতে হবে এটা আমি মনে করি না। গণপ্রজাতন্ত্র সঠিক আছে, এটা আমার বক্তব্য। এবং সকল ধর্ম পালনের গ্যারান্টি থাকবে, এইটা হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি। আপনি সেখানে মূল ধর্ম হিসেবে পৃথিবীর বহু দেশেই খ্রিস্ট ধর্মকে মূল ধর্ম হিসেবে গ্রহণ করা হয়েছে। যেমন ধরেন সুইডেন, সুইডেনে মনে হচ্ছে না একটা খুব ডেমোক্রেটিক সোশ্যাল ডেমোক্রেটিক রাষ্ট্র, সেখানে সুইডিশ চার্চকে আপনার ট্যাক্স দিতে হয়। ইংল্যান্ডে অ্যাংলিকান চার্চ হচ্ছে ইংল্যান্ডের জাতীয় চার্চ। তো সেই হিসেবে ইসলাম যদি রাষ্ট্রধর্ম বলে, এইটা বদলাবার জন্য এটা লাফালাফি করার কিছু নাই। আসল গ্যারান্টি হচ্ছে সকল ধর্মের পালনে ইসলাম যে সুবিধাটা পাবে বাংলাদেশে, অন্যান্য ধর্ম সেই সুবিধা পাবে কিনা, এটা হচ্ছে আসল কথা। আমি মনে করছি এইগুলি আসল কথা হচ্ছে সরকারের যে স্বৈরতান্ত্রিক প্রবণতা, এটা বন্ধ করার জন্য কোন কোন জায়গায় আমাদের যেতে হবে। এটা বন্ধ করার জন্য আমাকে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের সংবিধানে এমন বিবেচনা রাখতে হবে যেন স্বৈরতান্ত্রিক প্রবণতা না আসে। যেমন এখন রাষ্ট্রকে বানানো হয়েছে একটা আমলাতান্ত্রিক রাষ্ট্র। নির্বাহী বিভাগ, নির্বাহী শব্দটা আবুল মনসুর আহমদ পছন্দ করতেন না, উনি বলতেন শাসন বিভাগ বললেই তো হয়তো। এই যে নির্বাহী কথা, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বানাইছেন ইউএনও, আপনারা এই সংবিধান থেকে এই শব্দ নিয়েছেন। এমনকি সংবিধান কথাটাও অত্যন্ত কঠিন কথা, কিন্তু একটা কথা যখন একবার চালু হয়ে যায়, তখন এটার বদলানোর দরকার নাই। ইতিহাসে একটা জিনিস আছে, একবার চালু হয়ে গেলে সেটা চলে। তো নির্বাহী বিভাগকে প্রধান করে যে সংবিধান লিখেছি, তাতে একটু গোড়ায় আছে, আমরা জনগণের নির্বাচিত সরকার দ্বারা যদি পরিচালিত হতে চাই, নির্বাচন প্রধান প্রতিনিধি কারা? সংসদ, পার্লামেন্ট। তো সেটা কেন সংবিধানের পঞ্চভাগে গেল? অর্থাৎ এই সংবিধানের প্রবণতাই ছিল শুরু থেকে স্বৈরতান্ত্রিক। সবচেয়ে বড় স্বৈরতান্ত্রিক প্রবণতা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধির ক্ষেত্রে নির্বাচনটা বড় ব্যাপার নয়, যে দল তাকে মনোনীত করবে সেই দলই বড়। এইটাকে সংবিধানের সেই কুখ্যাত ৭০ ধারা। এটা করার জন্য তারা উদাহরণ দিয়েছে, পাকিস্তানে আমলে হর্স ট্রেডিং হতো, অর্থাৎ নেতাদেরকে কেনা বেচা হতো। আপনি লক্ষ্য করেছেন 1971-এর গোড়ায় 70-এর নির্বাচনে জেতার পর ঢাকার তৎকালীন রেস কোর্স, পরবর্তীকালে যেটা সোহরাওয়ার্দী উদ্যান করেছে, সেখানে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সকল পাকিস্তান জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য, তখন দক্ষিণাঞ্চলের নির্বাচন হয়নি ওই যে ঝড়ের জন্য, প্রায় 400-র চেয়ে কিছু বেশি সদস্য দাঁড়িয়ে শপথ নিয়েছিল, আমরা 6 দফার প্রতি আমাদের অঙ্গীকার ভঙ্গ করব না। কি জন্য নিয়েছিল এটা? ওই সদস্যরা যদি পাকিস্তানিদের হাতে বিক্রি হয়ে যায়, সেজন্য শেখ মুজিব সাহেব
সবাইকে শপথ করিয়েছেন, নিজেও শপথ করেছেন যে আমরা 6 দফা বাস্তবায়িত করবো। কারণ পাকিস্তান চাপ দিচ্ছিল আপনারা 6 দফার ক্ষেত্রে ছাড় দেন, কারণ ওটা তো রেফারেন্ডাম ছিল। আমি এখনো বলছি সেই রেফারেন্ডাম থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য যেন সদস্যরা আত্মবিক্রয় না করেন, সেই জন্য তিনি 70 ধারাটা যোগ করেছিলেন বলে তখন বলেছিলেন। পরে এর ফল বিষময় হয়েছে। অর্থাৎ যে এলাকার জনগণ আপনাকে নির্বাচিত করেছে তাদের নির্বাচন করাটা যেন কিছুই নয়। আপনার পার্টি যদি মনোনয়ন প্রত্যাহার করে অথবা আপনাকে পার্টি থেকে বহিষ্কার করে অথবা আপনি পদত্যাগ করেন, তাহলে আপনার সদস্যপদ চলে গেল, তাহলে জনগণের ভোট দেওয়ার অধিকারটা রইল কোথায়? এই জন্য বলছি রাজনৈতিক দলগুলির মধ্যে সংস্কার করতে হবে। আমাদের বর্তমান সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে পলিটিক্যাল পার্টি বলে যে জিনিসটা আছে ওখানে, সেটার উপরে নিয়ন্ত্রণ নাই দেশের জনগণের। পলিটিক্যাল পার্টিকে নিজেকেই নির্বাচিত হতে হবে, তার ভিতরে যে পার্টি কে নমিনেশন পাবে কে পাবে না এটা তার ভিতরে নির্বাচিত হতে হবে জনগণতান্ত্রিক প্রক্রিয়ায়। এখন উপর থেকে যে নির্বাচনের মনোনয়ন বাণিজ্য হয়, সেটা হচ্ছে আমাদের দেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। আমরা এক স্বৈরতন্ত্রের হাত থেকে নিস্তার পেয়ে আরেক স্বৈরতন্ত্রের হাতে যেতে চাই না। এটা যদি আপনি গ্যারান্টি করতে চান, সংবিধানে এই প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে হবে। স্যার, আমি একটু র্যাপ আপ করি যে আপনি বলছেন যে গণপ্রজাতন্ত্রের মধ্যে গণপ্রজাতন্ত্রী দুইটাই রাখা দরকার আছে, কিন্তু শব্দ দুইটা আলাদা হওয়া প্রয়োজন। বাঙালি সবাইকে না বলে বাংলাদেশের জনগণ বলা যেতে পারে। আপনি ধর্মের ক্ষেত্রে আপনি বলছেন যে সাম্য মর্যাদা বিচার যদি নিশ্চিত করা যায়, আলাদা করে ধর্মনিরপেক্ষতা রাখার দরকার নাই, তবে রাষ্ট্রধর্ম ইসলাম যদি থাকলেও থাকতে পারে, এইটা যদি গ্যারান্টি দেয় যে অন্য ধর্মগুলির। স্যার, কারেক্ট মি ইফ আই এম রং, আমি শুধু জাস্ট র্যাপ আপ করতেছি কারণ অনেকগুলি প্রশ্ন। না, আমি বলছি আমি একটু আপনাকে বলি, আপনি এক জায়গায় রং। সেটা হচ্ছে কি আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য যে ধর্মনিরপেক্ষতা একটা কথা, এই কথার মধ্যে অনেক রকমের ব্যাখ্যা হয়, কিন্তু সেই কথার মর্মটা যদি আমরা পরিষ্কার করি যে ধর্মের ক্ষেত্রে রাষ্ট্র কোনো পক্ষপাত করিবে না। ওকে, ধর্মনিরপেক্ষ কথাটার ইংরেজি হচ্ছে সেকুলারিজম, যেটা নিয়ে এরা এখন বর্তমানে আমাদের দেশের মানে ইসলামী সম্প্রদায়ের মধ্যে এই নিয়ে একটা ভুল বুঝাবুঝি আছে। তারা মনে করে সেকুলারিজম মানে নাস্তিকতা, সেটা সঠিক নয়। সেকুলারিজম মানে হচ্ছে দুনিয়াদারি। কারণ সেকুলার কথার অর্থ যদি তারা বুঝতো তাহলে তারা এটা বলতেন না। তারা সেকুলার বলতে নাস্তিক মনে করেন। সেকুলার শব্দের আক্ষরিক করতে হচ্ছে সেকুলার এবং সার্কুলার পরস্পর বিপরীত শব্দ। সার্কুলার মানে যেটা বৃত্তাকারে চলে, সেকুলার মানে বৃত্তাকার নয়, যেটা এগিয়ে চলে। সেকুলার শব্দের আক্ষরিক করতে হচ্ছে আপনার নন সিক্লিক্যাল, যা বৃত্তাকার নয়। তার মানে কি, আগে আমাদের দেশের মানুষ মনে করতো মানুষ জন্মায়, দুঃখ পায় এবং মারা যায়, জীবন হচ্ছে একটা বৃত্তের মধ্যে চলে। আমরা আমাদের পূর্বপুরুষ যে ভাবে জন্মগ্রহণ করেছে এবং একই বৃত্তি অবলম্বন করেছে, কুমারের ছেলে কুমার থাকবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ থাকবে, চামারের ছেলে চামার থাকবে, এটা হচ্ছে বৃত্তি। আমরা এখন পেশাকে বৃত্তি বলি না। বৃত্তিকে ছাড়িয়ে গিয়ে আপনি জন্মাতে পারেন কামারের ঘরে, কিন্তু আপনি প্রধানমন্ত্রী হতে পারেন। এইটা নেপোলিয়নের সময় ফ্রান্সে বাস্তবায়িত হয়েছে। নিম্ন পরিবারের ছেলে উচ্চপদ দখল করেছে, পুরনো ফিউডালিজম চলে গেছে। এই ফিউডালিজম বিরোধী মনোভাবকে সেকুলারিজম বলা হতো। কিন্তু এখন কে চোরা না শুনে ধর্মের কাহিনী। তা আমি এই জন্য বলি সেকুলার শব্দের অর্থ হচ্ছে দুনিয়াদারি। মুসলমানরা যখন প্রতিদিন যে আমরা প্রার্থনা করি, আমি এটা বহুবার টকশোতে বলেছি, রিপিট করা পছন্দ হয় না, তবু আপনাকে বলি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা ওয়া ফিল আখিরাতি হাসনা। মানে কি, হে প্রভু আমাদের, তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও এবং তুমি আমাদের পরকালকেও সুন্দর করে দাও। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা, এটা হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম মানে হচ্ছে চাষবাস করা, সেকুলারিজম মানে হচ্ছে জীবিকা অর্জনের কাজ করা। এই জন্য হাদিসে আছে আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এই আখিরাতের শস্যক্ষেত্রটা হচ্ছে সেকুলারিজম। চাষবাস করাটা সেকুলার কাজ। এই যে আপনি বললেন না কথা বিক্রি করে খান, এটা তো সেকুলারিজম। আপনি কি এটা বন্ধ করবেন? স্যার, আমি খালেদ মহিউদ্দিন যে ডয়েচে ভেলে ছেড়ে ঠিকানা আসছে, এটা হচ্ছে সেকুলারিজম। এটা আপনার পেশা। স্যার, মুসলমানদের যে অধঃপতন হচ্ছে, এটা হচ্ছে কি তারা সেকুলার কাজে পিছিয়ে পড়ছে। আমি সেই জন্য বলি কি, এই শব্দ নিয়ে তর্ক না করে, এটা আমাদের প্রধান তর্ক নয়। আমাদের এখন দরকার সংবিধানের মধ্যে সবচেয়ে বিপজ্জনক যে ধারাগুলো আছে সেগুলিকে বর্জন করা এবং সেখানে নতুন ধারা অভিষিক্ত করা। সেটাকে আপনি পুনর্লিখন বলবেন, নতুন সংবিধান বলবেন। যারা অশ্রদ্ধা করে বলে সংবিধান ছুড়ে ফেলবে, পৃথিবীর বহু ইতিহাস আছে। ফ্রান্স এখন 5-6টা সংবিধান গৃহীত হয়েছে বিপ্লবের পর থেকে, কিন্তু ফ্রান্সে আছে। তারা এগুলোর নাম দিয়েছে ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, ফোর্থ রিপাবলিক, এমন দাগলের সময় ফিফথ রিপাবলিক হয়েছে আলজেরিয়ার বিপ্লবের সময়। এইগুলি আমেরিকানরা কি করছে? আমেরিকানরা 1783 সনে ইংল্যান্ডকে সারেন্ডার করাইছে।
8 বছর মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই লোক এগুলি ভুলে যায়, যেখানে আপনি বসে আছেন সেখানে ফিলাডেলফিয়া সম্মেলনে। তারপরে তারা আর্টিকেলস অফ কনফেডারেশন বলে প্রথম সংবিধান গ্রহণ করে 1783-তে। সেইটা 4 বছর পরে ছুঁড়ে ফেলে দিয়ে তারা 1787-তে একটা সংবিধান গ্রহণ করার 4 বছর পরে দেখলে কি আরে এই সংবিধান তো অপূর্ণ, তখন তারা বিল অফ রাইটস 10টা অ্যামেন্ডমেন্ট সহ গ্রহণ করে 1791-তে, আবার 4 বছর পরে। তো তাতে কি আমেরিকা রিপাবলিকের কোনো ক্ষতি হয়েছে? তারা ওখানে লিখছে কি, ইন অর্ডার টু মেক এ মোর পারফেক্ট ইউনিয়ন। এটা ছিল আমেরিকাদের 13টা প্রদেশ বা 13টা পুরনো কলোনি মিলে একটা মোর পারফেক্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠন করার জন্য করেছে। আমি মনে করি আমাদের এখানে ওই যে আমাদের অধিবাসীগণ বাঙালি বলিয়া গণ্য হইবেন, এটা বাদ দেওয়া দরকার।